শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা বিভ্রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে হামলায় 6 রোহিঙ্গা নিহত। সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায় মসজিদে নামাজরত মুসল্লিদের উপর। রোহিঙ্গা প্রত্যাবর্তনে যারা চায় না তারাই হামলা চালাতে পারে, আশঙ্কা ব্যক্ত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের। চীনে নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা ভাইরাস, সংক্রমণ ঠেকাতে শতাধিক ফ্লাইট বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 27 অক্টোবর শেষ হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ। দেশে করোনায় মৃত্যু নামল 5-এর নিচে, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্তের হার 1.36%। করোনায় মৃত্যুহীন দিন পার করল সিলেট বিভাগ, 4 জেলার মধ্যে 2টিতে 8 জন আক্রান্ত শনাক্ত, বাকি 2টিতে শনাক্ত হননি কেউ। শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, সৌদি আরবে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার আবু জাফর রাজু। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলায় 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 11 জন। প্রথমে 2 গ্রুপের সংঘর্ষ বলা হলেও পরে জানা গেছে 8 থেকে 10 জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায়। এ ঘটনায় প্রথমে পুলিশের পক্ষ থেকে 7 জন নিহতের কথা বলা হলেও পরে 6 জনের কথা নিশ্চিত করা হয়। শুক্রবার ভোরে ফজরের নামাজের সময় উখিয়ার 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার ভোর 4:15 দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 18 এর দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসার মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর অতর্কিত গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় 8 থেকে 10 জনের একটি সশস্ত্র গ্রুপ। 4 দিক থেকে গুলিবর্ষণ হওয়ায় কেউ মসজিদ থেকে বের হতে পারেননি। এতে ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। 18 নং ক্যাম্পের মাঝি আব্দুল মতলব জানান, ঘুম থেকে উঠে মসজিদের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে কানে আসছিল গুলির আওয়াজ। এক পর্যায়ে সবাই বসতঘর থেকে বের হয়ে ছুটাছুটি করছিল, আমিও পেছনের দিকে চলে আসি। পরে গিয়ে দেখলাম সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অনেকে। কে বা কারা হামলা করেছে তাদের আমরা চিনতে পারিনি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। এতে যারা রোহিঙ্গা প্রত্যাবর্তন চায় না তাদের স্বার্থে আঘাত লেগেছে, তাই খুনোখুনির ঘটনা প্রত্যাবাসন বিরোধীরাই ঘটাতে পারে। শুক্রবার ভোরে উখিয়া ক্যাম্পে 7 রোহিঙ্গা হত্যাকাণ্ড প্রসঙ্গে সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত খুঁজে নিচ্ছেন বলেও জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক হয়েছে। এর পরপর এমন ঘটনা আতঙ্কের বিষয়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছান ডক্টর মোমেন। সকাল 10টার দিকে তিনি নগরীর বালুচরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি অনুষ্ঠানে যোগ দেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিজলভ টু সেভ লাইফ কার্যক্রম বিষয়ক এই আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মহিবুল্লাহ হত্যা এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনার মধ্যে কোনো যোগসাজশ আছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন লোকে বলছে যে ওখানে ড্রাগের ব্যবসা হয়, আর কেউ কেউ তথ্য দিয়েছে কিছু ইউপন ও বন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে কালকে আলোচনা করছি। আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুটতে হবে।
এগুলো আমরা কালকে আলোচনা করেছি। এদিকে মঙ্গলবার ভারত তিস্তা ব্যারেজের গজলডুবা অংশের সবগুলো গেট খুলে দেয়। বাংলাদেশকে কিছু না জানিয়েই গেটগুলো খুলে দেওয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তরাঞ্চল। ক্ষতি হয়েছে ব্যাপক। তিস্তার পানি এভাবে হুট করে বাংলাদেশে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আজকে আমাদের স্বরাষ্ট্র সচিব ভারতীয় হাই কমিশনের সাথে আলাপ করবেন। একাধিক ইস্যু আছে সেসব নিয়ে। পানির বিষয়টি আগে আমাদেরকে জানিয়েছিল কিনা আমি জানি না, তবে এটা সহ একাধিক বিষয় নিয়ে আলাপ হবে। আমাদের দুই দেশের মধ্যে রাজনৈতিক সরকারি সম্পর্ক খুবই দৃঢ়, কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়। আমরা এ নিয়ে আলোচনা করব। আমরা এগুলো কালকে আলোচনা করেছিলাম। এরপরে যে দুর্ঘটনা, নিশ্চয়ই যে আমরা কিছুটা প্রোগ্রেস হচ্ছে ওই রিপার্টিশনে। অনেক লোক রিপার্টিশন চায় না, ফেরত যাক এটা চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এই অঘটন ঘটাচ্ছে না। আজকে আমার রাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনের সাথে একবার আলাপ করবেন। একাধিক ইস্যু আছে সেই সব নিয়ে, এবং আপনার পানি আগে আমাদের জানিয়েছিল কিনা আমি জানি না, বাট এইগুলো একাধিক ইস্যু নিয়ে আলাপ করবেন। কারণ আমাদের দু দেশের মধ্যে আপনার রাজনৈতিক সরকারিভাবে সম্পর্ক খুবই মধুর, কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তিবিশেষের কারণে সময় সময় ঝামেলা হয়। নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শতাধিক ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে চীন। একই সঙ্গে সংক্রমণের গণশনাক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এক দল পর্যটকের মাধ্যমে নতুন করে করোনা সংক্রমণ চিহ্নিতের পর বৃহস্পতিবার কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে। সীমান্ত বন্ধ ও নির্দিষ্ট এলাকায় লকডাউনের মাধ্যমে বেইজিং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের ভেতর সংক্রমণ প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছিল দেশটি। তবে দেশটির উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে গত 5 দিন ধরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। নতুন এই প্রাদুর্ভাবের সঙ্গে এক প্রবীণ দম্পতির সংশ্লিষ্টতা রয়েছে। তারা একদল পর্যটকের সঙ্গে ছিলেন এবং তাদের মাধ্যমেই ওই দম্পতি করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমণ নিয়ে তারা সাংহাই থেকে গানসু প্রদেশের সিয়ান ও ইনার মঙ্গোলিয়ায় ভ্রমণ করেছিলেন। সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকারগুলো গণশনাক্ত পরীক্ষা শুরু করেছে এবং পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষণা করেছে। সংক্রমিত এলাকার স্কুল ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেসব বাড়িতে করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছে সেই বাড়ির অঙ্গনে লকডাউন ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে 40 লাখ মানুষের বাস লানঝু শহরের বাসিন্দাদের বিনা প্রয়োজনে এলাকা ছেড়ে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বের হতে চাইলে তাকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ধুপাদিঘির উত্তরপাড় সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সিলেটের জেলা আওয়ামী লীগের নেতা ও সীমান্তিকের চিফ প্যাট্রন ডক্টর আহমদ আল কবির, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সৈফুল আমিন বাকের, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। মিলাদ শেষে দুয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাবা মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসী মুক্তি পেতেও মহান রব্বুল আলামিনের কাছে মুনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম 27 অক্টোবর থেকে সমাপ্তি ঘোষণা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সাবির মেডিকেল সেন্টারে করোনা টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। 27 অক্টোবর দুপুর 2টার পর থেকে এ কার্যক্রম স্থগিত থাকবে। যে সকল শিক্ষার্থী এখন টিকা নেয়নি তাদেরকে উল্লেখিত তারিখের মধ্যে টিকা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয় যে সকল শিক্ষার্থী করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করেনি, যারা রেজিস্ট্রেশন করেছে কিন্তু টিকার SMS আসেনি, যারা জন্ম সনদে দিয়ে রেজিস্ট্রেশন করেছে বা করতে পারেনি, এরূপ সকল শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে 27 অক্টোবর 2টার আগে টিকা গ্রহণ সম্পন্ন করতে হবে। টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তার কপি, জন্ম সনদ ও স্টুডেন্ট ID কার্ডের ফটোকপি মেডিকেল সেন্টারে জমা দিতে বলা হয়েছে। 22 থেকে 24 অক্টোবর এই 3 দিন ভর্তি পরীক্ষা ও সাপ্তাহিক ছুটির জন্য টিকা প্রদান কর্মসূচি বন্ধ থাকবে। দেশে গেল একদিনে মহামারী করোনা ভাইরাসে 4 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এ সংখ্যা গত 19 মাসের মধ্যে সবচেয়ে কম। 2020 সালের মার্চে দেশে করোনায় প্রথম মৃত্যু হয়। এছাড়া গেল 24 ঘন্টায় সারা দেশে 232 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1.36%। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 17,100 জনের। আর এ পর্যন্ত 1,88,86,623টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 15,67,139 জন। মোট নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার 15.38%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 2 জন ও নারী 2 জন। এদের মধ্যে ঢাকা বিভাগে 2 জন, চট্টগ্রাম বিভাগে 1 জন ও বরিশাল বিভাগে 1 জন মারা গেছেন। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 564 জন। এ নিয়ে মোট সুস্থ 15,30,647 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে আরও 8 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন 1,172 জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 979 জন, সুনামগঞ্জে 73 জন, হবিগঞ্জে 48 জন ও মৌলভীবাজার জেলায় 72 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় 794টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন 8 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 1.01%। নতুন শনাক্ত হওয়া 8 জনের মধ্যে 4 জন সিলেট জেলার ও বাকি 4 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা 54,800 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ 33,757 জন, সুনামগঞ্জে 6,244 জন, হবিগঞ্জে 6,648 জন ও মৌলভীবাজারে 8,151 জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে 8 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে 14 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে 10 জন, সুনামগঞ্জের হাসপাতালে 2 জন, হবিগঞ্জের হাসপাতালে 1 জন এবং মৌলভীবাজারের হাসপাতালে 1 জন চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত 24 ঘন্টায় সিলেটে 29 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে 15 জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জ জেলায় 2 জন এবং মৌলভীবাজার জেলায় 12 জন রয়েছেন। বিভাগে এ পর্যন্ত 48,773 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় 31,525 জন, সুনামগঞ্জে 6,071 জন, হবিগঞ্জ জেলায় 3,833 জন ও মৌলভীবাজারে 7,344 জন সুস্থ হয়েছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। মক্কায় 109 নম্বর
মুআল্লিম হজ অফিসের চেয়ারম্যান ডক্টর আতিক হাসান হাফিজের সাথে বৃহস্পতিবার এক সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। আবু জাফর রাজু আরও বলেন, সরকার বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সকল সুবিধা নিশ্চিত করেছে। আবু জাফর রাজু বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ আহমেদ, মুস্তাক আহমেদ বাদশাহ সহ আরও অনেকেই। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।